এই মুহূর্তে আমরা রয়েছি প্রদীপ কুমার রায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায়। স্বচ্ছ ভারত অভিযানের তিনি অবশ্যই কনভেনার, বেহালার মানুষ, বেহালার বাসিন্দা। আমরা তার সঙ্গে একান্ত আলাপচারিতা রয়েছি। প্রদীপবাবু, সার্বিকভাবে রাজনৈতিকগতভাবে এবং ব্যক্তিগতভাবে কেমন আছেন? এবং ব্যক্তিগতভাবে তো ভালোই আছি, কিন্তু রাজনৈতিকভাবে খুব একটা ভালো নেই। বাংলার যা অবস্থা, পারিপার্শ্বিক বাংলার যা অবস্থা, আমি আমি পূর্ববঙ্গের লোক অবশ্যই, কাজেই মনে তো একটা ব্যথা সবসময় পূর্ববঙ্গের এইসব দেখে তো ব্যথা আছেই, সেটা প্রকাশ করা দরকার নেই, এমনি বোঝা উচিত। আমাদের বাড়ি ছিল, আমি সাধারণত এই যেখানকার ঘটনাটা ঘটেছে ময়মনসিংহের ইতনাই থানার আন্ডারে আমাদের বাড়ি ছিল, আর ঘটনাটা সেইখানেই ঘটেছে। কাজে সেই দিক থেকে চিন্তা করলে একটু মনে ভার তো আছেই, নিজের জায়গায় এই অবস্থা হয়েছে, ছেলেটাকে এইভাবে মারলো। প্রদীপবাবু, আমি এক এক করে আসবো। বেকার যেহেতু মানুষ, গতবার বিধানসভা, লোকসভা বিভিন্ন নির্বাচনে আপনাকে আমরা দেখেছি। সার্বিকভাবে আমি বেহালা দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, বেহালা পশ্চিম এবং বেহালা পূর্ব, এই জায়গায় বিজেপির এই মুহূর্তে রাজনৈতিকগত অবস্থান কতটা শক্তিশালী, নাকি একেবারে আতস খাঁজ দিয়ে বিজেপিকে দেখতে হবে? না 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 না, একদমই না, একদমই না। কারণ এখন বর্তমানে যেটা আমি আমার অ্যাসেসমেন্ট, কারণ আমি লাস্ট বিধানসভার কনভেনার ছিলাম, নিজে 126 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলাম, নিজে এইবার আবার বিএলএ হয়েও কাজ করছি। কাজে আমার যে অভিজ্ঞতা দাঁড়িয়েছে, আমূল পরিবর্তনের দিকে যাচ্ছে। যেটা ছিল আজ থেকে 2 বছর আগেও, আজকে সেই পজিশন বাংলার বিজেপির নয়, সরি, এই বেহালা ইস্ট এবং ওয়েস্টের পজিশন একদম আলাদা। সেটা মানুষের কাছ থেকে কীভাবে বলতে পারে, কী করে জানলাম? আমি আমি খুব মানুষ টু মানুষ কন্ট্রাক্টে থাকি, তো কাজে এদের কাছ থেকে আমি খবর যা, এই কে এবার কেমন বসছো, বুঝতে পারছো কি হবে, এই যে কোশ্চেনগুলো করলে বলে। আমি যে রাজনৈতিকভাবে বিজেপি তাও জানে, অনেকে জানে না। সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারি, ওদের যে রিয়াকশনটা বুঝেছি, তাতে মনে হয়েছে যে এইবার আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আপনি নিশ্চিত? হ্যাঁ, একদম একদম নিশ্চিত। আমি বেহালা পূর্ব এবং পশ্চিমের কথায় আসবো। পূর্বের বিধায়ক আছে, পশ্চিমের বিধায়ক কিছুদিন আগে তিনি জেল মুক্তি হয়েছে। পশ্চিম এবং গতবার আমি যদি ভুল না বলি শ্রাবন্তীকে বলে রাখতো না, আমি কনভেনার ছিলাম। এই একটা 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 পরিচিত মুখ, এবং সেই পরিচিত মুখকে দেখতে মানুষের ভিড়, জনসভায় ভিড়, কিন্তু সেটা ভোটে রূপান্তর হচ্ছে না। দেখুন, আমি একটা জিনিস বলি যে বাংলা মানে বিশেষ করে কলকাতার মানুষ, সিটির মানুষ এতটা ইসে নয়, অবুঝ নয়। একটা আমরা ফিল্ম রিসার্চের একটা লোককে আমি তুলে দিলাম, তাকে দেখিয়ে আমি সিট বের করে নেবো। এখানে এটা হতে পারতো যদি আমি সুন্দরবনে দাঁড় করাতাম, যদি আমি মানে গঙ্গাসাগরে দাঁড় করাতাম, যদি আমি পুরুলিয়ার কোনো গ্রামে দাঁড় করাতাম, হতে পারতো। কিন্তু কলকাতায় এটা সম্ভব না। আর কলকাতা মানুষ ফিজিক্যালি, যে একটা ফিল্ম আর্টিস্ট, তাকে তার জন্য আমি কিছু বলছি না, সে যে কতটুকু কাজ করে, হঠাৎ এসে দাঁড়িয়ে গেল, সে যে আগের থেকে এখানে ফিল্ডে কাজ করতো, তাহলে একটা চান্স ছিল। সে ফিল্ডে কোনোদিন কাজই করেনি, তার নামও হ্যাঁ ফিল্ম আর্টিস্ট হিসাবে নাম শুনেছে, কিন্তু এদের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে কেউ চিনে না। কাজেই বাংলা কলকাতায় এইটা হবে না। কলকাতা করতে গেলে তার মানে গ্রাসরুটের লোককেই দিতে হবে, যারা সারাক্ষণ খেটেছে, খাটছে, মানুষের কন্ট্রাক্টে আছে। হ্যাঁ, তারাই একদম 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 মানে ভুল ছিল না। দেখুন, আমি আমার ঊর্ধ্বতন লোকেরা, সে নেতৃত্বরা ডিসিশন করে, তাদের একটা পার্সপেক্টিভ নিয়ে করেছিল, ভাই হয়তো সিটটা বেরিয়ে যাবে। যেমন আমি একটা আপনাকে বলি, যেটা নিয়ে আমাদের দিলীপ দত্তাকে নিয়ে যারা চলছিল, খড়গপুর দিলীপ দাকে দিল না, নিয়ে এসলো আপনার ইসেতে, কোথায় আসানসোলে। এইটা কিন্তু চিন্তা করা, আমি যেটা মামার যা ব্যক্তি চিন্তা করা হয়েছিল, দিলীপ দত্ত খড়গপুরে জিতেছে, সিটটা আমরা পেয়েই যাবো, লক্ষ্যটা এখানে দেওয়া হয়েছে। সেই জায়গায় যদি এইখানে একটা বিহারের লোক দাঁড় করেছে, বাইরের থেকে এনে দাঁড় করেছে, দিলীপ এটা পারবে একদম, আমি দুটো সিটই আমরা পাবো, এই কনসেপ্টে গেছিল। ওই হয় না, ক্লিক করেনি, একদম নর্মাল। আমার সাথে যারা মনে হয়, এটা ব্যক্তিগত মত, এই কনসেপ্টেই আমাদের ঊর্ধ্বতন লোকেরা, সেটা নেতারা, নেতৃত্বরা চিন্তা ভাবনা করে এই কাজটা করেছিল। ঠিক কাজটা এইখানে করতে গেছিল, যে একটা ফিল্ম আর্টিস্টকে দাঁড় করিয়ে তার কারিশমা নিয়ে বের করে নেবো সিট, তা এইখানে কলকাতায় তো সম্ভব না। রিসেন্ট আপনাদেরই
গতবার ভোটে দাঁড়িয়েছিল পার্ল মিত্র, অভিনেত্রী পার্ল মিত্র, হুম। তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। হ্যাঁ, কি মনে হচ্ছে? আমি জানি, তখন ওই বলমিত্রতা আমি তো আজকে 35 বছরের উপরে আছি বিজেপিতে। আমি ওকে এক দুবারই দেখেছিলাম দিলীপ দার সঙ্গে দিয়ে একটা মিটিংয়ে স্টেজে উঠতে, আর একবার ইলেকশনে দাঁড়িয়েছিল। তারপরে ওর চেহারা দেখা যায়নি। তো এখন ওরা যদি সবাই মনে করে যে আজকে ঢুকে কালকে জিতে আমি এমএলএ এমপি হয়ে যাব, সেটা আর হবে না। তো সে যদি ইলেকশনে হারার পরে যদি বিজেপিতে থাকতো, কাজ করতো, নিশ্চয়ই সে কাজ করে দায়িত্ব পেত। তারা চলে গেছে আবার ফিল্ম করতে। তোমাকে তো কিছু টাইম তো পার্টির জন্য দিতে হবে, কিছু উৎসর্গ করতে। উৎসর্গ করতে হবে টাইম। তুমি একদম যে ভিআইপি নও, তোমাকে ডেকে ডেকে রিসিভ দেবে। কাজে গেছে, আমাদের কোনো অসুবিধা নেই। তো গেছে, আমাদের আপদ দূর হয়েছে, ভালো হয়েছে আমি মনে করি, খুব ভালো। আপনি আপনি একদম মানে এই আত্মবিশ্বাসের সাথে একদম আপদ দূর হয়েছে। আচ্ছা, প্রদীপবাবু খুব পরিষ্কার বলছেন যে ফিল্মের আর্টিস্টদের ক্ষেত্রে শুধুমাত্র মুখের কারিশমা দিয়ে ভোট টানা যায় না, তাদের মাঠে নেমে কাজ করতে হবে। প্রদীপবাবু, আপনি দীর্ঘদিন মাঠের রাজনীতি বোঝেন, মাঠের জায়গাটা বোঝেন। আমি একটা একটা করে আসবো। আসন্ন বিধানসভা নির্বাচন, গতবার বিজেপি ৭৭টা ভোট পেয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার জানুয়ারি থেকে তিনি জেলা টু জেলা যাচ্ছেন। কি মনে হচ্ছে শারীরিকভাবে রাজ্য স্তরে? দেখুন, আমি একটা জিনিস বলি, এরা এত কনফিডেন্ট, ওরা যে কথায় কথায় যা বলে গতবার থেকে বেশি সিট পাবে, এই সমস্ত নাটক করার দরকার আছে? এই যে আপনি বেহালার দামাউর দিয়ে যাবেন, এক একটা হোর্ডিংয়ের দাম আমার যা আন্দাজ 5 থেকে 6 হাজার টাকা মিনিমাম, খালি স্টিলার ফ্রেম করে করা হয়েছে যুবরাজের ছবি। যদি এত কনফিডেন্ট, এত ক্যাম্পেইন করার কি দরকার ছিল? তুমি কি স্বাস্থ্য কি একটা করেছে, শাস্ত্র সেবাস্ত্র, কি দরকার? তোমার তো কি, আরে স্বাস্থ্য সাথী আছে, তোমার তোমার কনস্টিটিউয়েন্সির জন্য সেবা, অন্য কোনো বাংলার আর কারো সেবার দরকার হয় না। তো কাজে এইসব নাটক অনেক হয়েছে। তো ওরা ভাবছে, এবার বলছে গতবার থেকে আমরা আরো সিট বেশি পাবো। ঠিক আছে, দেখা যাক। ফিল্ডে আসছে তো, উনি যাচ্ছে, আগের বারে তো গেছিলেন, উনি যাচ্ছে, যাক কি হয় দেখা যাক, একশন দেখা যাক। আচ্ছা, আমি একটা বিষয় আসবো। আপনি চাকরি থেকে তো আমাদের সাথে আড্ডা মারছেন। হ্যাঁ, আমি একটা বিষয় আসবো যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলের সেও একটা সময় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন। সেখান থেকে তিনি অনেক দায়িত্বে ছিলেন, খালি সাংসদ বিধায়ক, তাছাড়া অনেক দায়িত্ব ছিলেন, সরকারের অনেক অনেক দায়িত্ব উনি ছিলেন। সামলেছেন। দিলীপ ঘোষকে খানিকটা ব্যাকফুটের ছেড়ে না, দেখুন, না আমার একটা এই জিনিসটা অনেকেই কোশ্চেনটা করে, দিলীপদা শুভেন্দু অধিকারী, কারণ দিলীপদা একটা যে কোনো একটা কারণে দিলীপদা হয়তো মনে ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু এখনো ডাকলে আমরা আসে, যে কোনো মিটিং কয়দিন আগে এসছি বেলাতে, ডাকলে আসে, হয়তো ওনাকে কোনো দায়িত্ব এখনো দেওয়া হয়নি। সকল কি হয়, আমাদের একটা সিস্টেমটা হলো একটা কমিটি তৈরি করে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়। তো কমিটিটা আমাদের তৈরি হচ্ছে না কেন? ডিস্ট্রিক্ট কমিটি, স্টেট কমিটি ডিক্লেয়ার হয়নি, কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল কমিটি প্রেসিডেন্ট যে ঠিক না হবে, এই যে কমিটিতে অ্যাপ্রুভাল কে দেবে? সেন্ট্রাল দেবে। কাজেই সেন্ট্রাল এর মিটিং হয়তো কমিটি ডিক্লেয়ার হয়ে গেলে দিলীপদা একটা ভালো দায়িত্বে আসবে, এবং ইলেকশনে দিলীপদাকে আমরা ভালোভাবে পাবো, এটা আমি লিখে দিচ্ছি আপনাকে। এবার ইলেকশনে দিলীপ ঘোষ একদম ভালোভাবে পাবো দিলীপটাকে। তিনজনকে পাবো, নট দিলীপদা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আমাদের তো আছেই ভট্টাচার্য সাহেব, সমীর ভট্টাচার্য, চারজনকেই পাবো আমরা, চারজনই আমাদের কাছে হিরো এখন। আচ্ছা, রিসেন্টলি একটা দল হয়েছে, সেই দলটার নাম হচ্ছে জনতার উন্নয়ন পার্টি, হ্যাঁ, জেইউপি, এবং তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক, হ্যাঁ, বাবুর মসজিদ বানাবে শুনতে। হ্যাঁ, তিনি বাবরি মসজিদ বানাচ্ছেন। এটা বলা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিজেপির ফান্ডেডে তিনি এই দল করেছেন। কি তুমি কি দরকার পড়েছে ওকে ফান্ড দেওয়ার জন্য? না, মুসলিম ভোট। মুসলিম ভোট তো এমনি যাবে, এবার মুসলিমরা ভোট দেবে বিজেপিকে। মোদিজির যা করিশ্মা, যা মোদি যা করেছে ভারত পুরো, দেখুন একটা জিনিস ভাবুন তো, কি করে মোদি ভোট দেবে না? আজকে 22টা স্টেটে বিজেপি আছে, কোন জায়গায় মুসলিমরা খারাপ আছে? কোন স্টেটে কার উন্নতি হয়নি? শুধু হিন্দুর উন্নতি, মুসলিম উন্নতি হয়নি। মুসলিমদের এখন বুঝতে পেরেছে, ওদেরকে নিয়ে এখানে বাংলায় 50 বছর খেলা হয়েছে। এখন সিপিএম 35 বছর খেলেছে, এখন মমতা 15 বছর খেলেছে, এটা বুঝে গেছে। দেখুন না, ওই সে কি বলে,
আপনার হুমায়ুন কবির বেরিয়ে গেল কেন? ও বুঝে গেছে যে এই ঠকাচ্ছে। তারপরে এই যে আপনার পীরজাদা, ও ঠকাচ্ছে, আরো অনেকেই। হ্যাঁ, তো আছে। এখন অনেকে ওপেন হচ্ছে না, ইলেকশন তো ডিক্লেয়ার হোক, কে ওপেন হয় দেখ। ওরা নিজেরা আসবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলতে, ওদের কমিউনিটিকে। আমি এটাই বলতে পারি, এমন কোনো, এটা কোনো ফ্যাক্টর না। আজকে মুসলিম ভোট আমরা অন্তত আগে পেয়েছি 3-4%, এবার 10-15% বাবা লিখে নিন আপনি মুসলিম ভোট। প্রদীপ বাবু দাবি করছেন যে মুসলিম ভোট কিন্তু আবার 10% বাড়বে, অনেক বাড়বে। 294 মধ্যে ম্যাজিক ফিগার 147। গতবার আপনারা 77 ছিলেন। আমি একটু উত্তরবঙ্গ থেকে আসি, উত্তরবঙ্গে আপনাদের সভাটা বেশি ছিল। এবার নাকি উত্তরবঙ্গে রাশ চলে যেতে বলেছে, শোনা যাচ্ছে। কি জোরাজ বলেছে? কে বলেছে এটা আপনাকে? আপনাদের ইনফরমেশন কোথা থেকে আসছে? হ্যাঁ, সেটা মানুষের নাচ থেকে, মানুষের, আমি মানুষের নাচ থেকে বলছি উত্তরবঙ্গে এবার বাড়বে। উত্তরবঙ্গে যা কাণ্ড ঘটনা করেছে ওরা, উত্তরবঙ্গে বাড়বে। ওই দেব, কি নাম, কি দেব, যে আপনার যে চেয়ারম্যান ছিল, মানে গৌতম দেব। তারপরে আরেকজন আছে যে আমাদের ইসের থেকে গেছে, ফোরার ব্লক থেকে যে গেছে। হ্যাঁ, এরা এদের যা কাণ্ড কারখানা হচ্ছে এখন বর্ডার এরিয়াতে, সবাই এখন মানুষ অনেক হয়ে গেছে, কি বলে আপনার শিক্ষিত হয়ে গেছে এইসব ব্যাপারে, যে আর কাকে চুজ করব। এইবার আর এই এলাকায় তো আমার মনে হয় এই এলাকায় নর্থ বেঙ্গল হলো ভোট সিটই পাবে না ওরা। রিসেন্টলি বিলগেটে প্রায় 6 লক্ষ লোকের সমাগমে গীতা পাঠ হয়েছে। খুব ভালো, অসুবিধা নেই। গীতা পাঠ ভারতের মানে সেই ভারতের আত্মা, গীতা ভারতের আত্মা, ঠিক কথাই। কিন্তু এই গীতা পাঠে এক প্যাটেজ লিখতে তাকে বেধড়ক মারধর করা হয়েছে, তিনি চিকেন প্যাটেজ লিখতে। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আমরা যদি গীতা পাঠে যখন স্নান টান করে এখানে গেছি, ধূপ ধুনে নিয়ে বসে করছি, সেই জায়গায় যদি কেউ চিকেন পেয়ে, হ্যাঁ ব্যাচ বিক্রি, চিকেন পেতে কেন বিক্রি করতে গেলে? এইটাও চক্রান্ত। আমি আমার যা মনে হয়, মারধর, মারধর একটা মোবের মধ্যে যা হয়, অনেক লোক আছে, কথায় কথায় হয়ে যায়, ধাক্কা ধাক্কি করেছে, ও কি এমন করেছে তাকে মেরে ফেলে দিয়েছে? ধাক্কা ধাক্কি হয়েছে, হ্যাঁ হয়েছে, সেটাকে এমন ভাবে তৈরি করা হচ্ছে, বিশাল কিছু মারধর হয়েছে। সেটা যখন আজকে বলুন তো, আজকে এদের যে ঈদের আগে যদি মসজিদের সামনে গিয়ে শুয়োরের মাংস বিক্রি করা হয়, ওরা জানতে পারে, আপনাকে জ্যান্ত রাখবে? আমার কথা হলো, এইটাকে একটা তৈরি করা হয়েছে। যে চিকেন বিক্রি ও বাইরে করতে পারতো, কেন ভেতরে ঢুকলি কেন? বিক্রি করতে তুই এখানে একটা অনুষ্ঠান, যেটা আমরা মানে মানে ধূপ দোনা নিয়ে গীতা পাঠ হচ্ছে, মানে মন্ত্র পাঠ হচ্ছে, এখানে তুই চিকেন বিক্রি করলি, তো ভেজ বিক্রি করলে হতো না? আমার মনে হয় তাও এটার মধ্যে একটা অনেক কিছু চক্রান্ত আছে, নইলে এটা হতে পারে না। নইলে ওই মুসলমানরা অনেক শিক্ষিত, ওরা চিকেন পেতে দিয়ে দুম করে ঢুকবে না, ওকে জোর করে ঢুকিয়েছে। যা রিসেন্টলি সংসদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এটা নিয়ে একটা বিরাট শোরগোল উঠেছে। কলকাতা কর্পোরেশনের শোরগোল উঠেছে, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাও বলছে। কি মহাভারত হয়ে গেল। আমরা শুনুন, একটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলা ভাষা যতটুকু বুঝি, এরা গুজরাটের লোক, বাংলা নিয়ে অতটা ওরা ডিল করে না। ও বঙ্কিম দা বলে সম্মানী হবে, দাদা বলেছি, আমরা যেমন সাথে সবাইকে দাদা বলি। আজকে যে আমাদের বয়সে ছোট সমীর ভট্টাচার্য কিন্তু 5 বছরের ছোট হবে, সমীর দা বলতেই পারি, সে সম্মান দিয়ে বলছি। উনি সেই সেন্সেই বলেছে, এটাকে অমন কোনো সেন্স করে নেওয়ার ইসে করার কোনো দরকার নেই। বিশাল বড় বেজ্জতি করে দিয়েছে ইসে আপনার যে বলে আমাদের প্রাইম মিনিস্টার বঙ্কিম দা বলে। তারপর উনি কারেকশনও করেছে, যখনই দস্তিদার বললো, হ্যাঁ দেখুন সরি, আমি চেঞ্জ করে এলাম। তো এই হ্যাকাগুলো বুঝতে, তো এইটা কোনো ইস্যু নাকি? এগুলো দেখানো দাদা। আমার মনে হয় একটা লোক, একটা নন বেঙ্গলি লোক বঙ্কিম দা বলে যে, সে সম্মান ভাবছে, এটা বিশাল সম্মান দিয়েই বলছি, কিন্তু এইটাকে যখন অবজেকশন করতে উনি তুলে নিয়েছে। একটু বেহালা পূর্ব পশ্চিমের কথায় আসবো। বেহালা পূর্ব পশ্চিম দুটো বিধানসভাই তৃণমূল কংগ্রেসের দখলে। বেহালা পূর্ব পশ্চিম নিয়ে যে কথা প্রার্থী আছে, এটা খুব গুরুত্ব সহকারে। একদম এখনো সেরকম ভাবে কি আলাপ আলোচনা? না, আমাদের আমাদের একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো, প্রথম আমাদের ডিস্ট্রিক্টে আসবে, স্টেট থেকে ডিস্ট্রিক্টে আসবে, বলবে ডিস্ট্রিক্ট মন্ডলে আসবে, যে এখান থেকে যারা প্রার্থী হতে চায়, নো চয়েস হতে চায়, তাদের বায়োডাটা দিয়ে সিবি দিয়ে
অ্যাপ্লিকেশন করো যে আমি, যেন আমাকে দিব না, আমি ইচ্ছুক দাঁড়ানোর জন্য একটা অ্যাপ্লিকেশন করলে আমার বায়োডাটা থাকবে। এইরকম ভাবে প্রত্যেকটা সংসদ থেকে, ঈশ্বর থেকে, বিধানসভা থেকে নেওয়া হবে, 4টে 5টা দেওয়া হবে, এখান থেকে মন্ডলে যাবে, মন্ডলে এটাকে স্কুটিনি করবে, কে কে কিরকম কাজ করেছে দেখবে, দেখে এটা ডিস্ট্রিক্টে পাঠাবে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আবার দেখবে, দেখে এখান থেকে স্কুটিনি করে 3 থেকে 4টে নাম যাবে একটা বিধানসভার জন্য। এটা প্রায় শোনা যায় পাড়ায়, আড্ডায় বলুন, পুজোর আড্ডায় বলুন, অনেকে মনে মনে বিজেপিকে সমর্থন করে। এইটাই, হ্যাঁ। আমাদের এই জায়গাটা মনে মনে বিজেপিকে সমর্থন করে, সংগঠনে বা পথ চলার ক্ষেত্রে তারা বিজেপির সঙ্গে চলতে নারাজ। কেন এই ব্যাপারটা? একদম পরিষ্কার, এই যে পরিষ্কার, আপনি বিজেপিকে সমর্থন করেন, আমি সমর্থন করি, আমার তো চাকরি নেই, আমি কন্ট্রাক্টারি করি, দোকানদারি করি, আমি ফেরিওয়ালা, আমি চপ বিক্রি করি, আমি মুড়ি বিক্রি করি, আলুর চপ বিক্রি করি। আমি যদি জানি যে আমি আজকে বিজেপি করি, আমার দোকানটা কালকে জ্বালিয়ে দেবে, কালকে বন্ধ করে দেবে, কালকে মেরে আমাকে তাড়িয়ে দেবে, আমাকে কোনো ফলস কেস দিয়ে থানায় ঢুকিয়ে দেবে। আমি কি পাগলা কুত্তা কামড়িয়ে যে আমি ওপেন করবো যে আমি বিজেপি করছি? আমার তো পেটের জ্বালা বড় জ্বালা। আমি যদি পেট চালাতে গিয়ে এখন আমাকে যদি ওপেন হলে প্রয়োজনে আমার ছেলে মেয়ে সংসার চলবে না, আমাকে জেলে যেতে হবে, তো আমি কি করে করবো? কিন্তু আমি মানসিকভাবে সমর্থন করছি। আমি দিয়ে বলি, বাবা তুই আয় তো, বুথে বসবি, দাদা এটা তো হবে না, এ তো হলে তো হবে না, জেনে যাবে সবাই, গেলে পরে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আরে ইভেন রিক্সাওয়ালা, তার রিক্সা রাখতে পারবে না, রিক্সা স্ট্যান্ডে, সে যদি বিজেপি করে জানে। অটো রিক্সাওয়ালা, একবার এই গত মিটিং হলো যেটা ওদের, অটো রিক্সাওয়ালা যে রিক্সাগুলো যায়নি ওদেরকে 2-3 দিন করে বসিয়ে দিয়েছে। এ খবর নিয়ে দেখবেন। তোর কি করে করবি? সেটাই। একটা বাস যায়নি, চাইছিল বাস, যে বাসগুলো যায় 7 দিন পরে বাস বন্ধ, তোর বাস চালাতে পারা ঢুকে, তো আপনি কি করবেন? তো এগেনস্ট সে কি বলে আপনার, এটা বলে সরকার, এগেনস্ট প্রশাসন, কেউ সাহস করে যেতে পারে না। প্রদীপবাবু, আমাদের মতো বয়সটা আছে। প্রদীপবাবু, আপনি তো এত স্পষ্ট কথা, বায়াস কথা আপনি বলছেন, খোলা হ্যাঁ, আপনার তো সত্য। হ্যাঁ, কিন্তু সে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এইখানে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি, তৃণমূল বলুন, সব আমার, আমি সবার দাদা, সবার শঙ্করদা, আমার ডাকলাম শঙ্কর, শঙ্করদাকে সবাই ভালোবাসে। এরও কোনো বিপদে বললে আমার কাছে আসে, আমি বিপদে বলতে বলতে আমার পাড়ার কথা, আমি ওভারঅল বাংলার কথা বলছি না, আমি আমার এই জগৎ রায় চৌধুরী রোড, বরিশা এরিয়াতে যদি আজকে তৃণমূলের কোনো বিপদ হলো, শঙ্করদা তুমি তোমার সাহায্য, আমার যে সাহায্য করার ক্ষমতায় থাকে আমি ঝাঁপিয়ে পড়ি। আমার কোনো দরকার হলো, আমি বলে রুশ, এই এরা যারা আছে তৃণমূলের এখানে যারা আছে, এই আমার এই দরকার, এই প্রবলেম হয়েছে, কোনো চিন্তা করো না, তো এসে হাজির হয়ে যাবে। এই সম্পর্কটা, এইটা এটা তো ভালো, এইটা ভীষণ ভালো। মানে রাজনীতিটা রাজনীতির হ্যাঁ, আমাদের এইখানে বিশেষ করে আমি আমার এরিয়ার কথা বলি, আমি পুরাটা যাচ্ছি না, আমি আমার এরিয়াতে আপনার কত নম্বর? 126, 126। হ্যাঁ 126 নম্বর ওয়ার্ডের। আর বরিশা পাঠাগারে, আমাদের পাঠাগার আর বরিশা গার্লসে ভোট পড়ে। এখানে আমরা যখন বুথ ক্যাম্প করি, আমরা তৃণমূলের ব্রেকফাস্ট খাই, আমার ব্রেকফাস্ট ওরা খায়, কংগ্রেসের ব্রেকফাস্ট আমাদের দেয়, আমরা মানে এইরকম ভাবে যার যা আসছে আমরা ডেকে ডেকে দিচ্ছে, রেখা এসছে, তো আমরা যেরকম, এই যে সম্পর্কটা, এইটা কিন্তু এই বরিশা এরিয়ায় এই জায়গাটায় আছে। অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই, এইখানে দেখেছি আছে। কাজে এই ব্যাপার নিয়ে আমি যারা সত্যি, আমার তো মিথ্যা কথা বলা আমি পারি না, আমি যেই সোজাসুজি কথাই বলি। হ্যাঁ, আপনি নিজেও জিজ্ঞেস করতেন যাকে তাকে, সবার সঙ্গে আমার এত সম্পর্ক, কিছু হলে, কিছু যদি গন্ডগোল হয়, তুমি এটা করো না, ঝামেলায় পড়ে যাবে, এসে ওরাই বলে যায়। তো এইরকম অবস্থায় আছে এখানে। আচ্ছা, একটা বিষয় না জিজ্ঞেস করতে পারছি না, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, অন্য কোনো দল, না, আমি জন্মগত বিজেপি, একদম পুরো দল বন্ধু হয়ে আসেন, আপনি বিজেপি করছেন একদম। ভোটের রাজনীতিতে আগামী দিনে কি দেখা যেতে পারে? দেখুন, এখন এটা বলা, আমি বলি না, আমাদের সিস্টেমেটিক, আমরা হয়তো একটু কোনো আক্ষেপ নেই যে ভোটের রাজনীতিতে যদি আমি আসি, প্রার্থী হিসেবে যদি আসি, আক্ষেপ নেই, আমি হলেও ভালো, না হলেও ভালো, এটা কোনো আমার কোনো চাওয়া পাওয়া? না, না, কোনো চাপ নেই, চাওয়া পাওয়া নেই। আচ্ছা, যারা প্রতিবেদন দেখছেন, কি বলতে চাইবেন যে নতুন বছর চলে আসছে, মানে এই প্রতিবেদন যখন হবে তখন নতুন বছর একেবারে একদম একদম। এবং নতুন বছরে একদিকে ঠান্ডার পারদ বাড়ছে, তো অন্যদিকে রাজনৈতিক পারদ বাড়ছে, ঠিক আছে, তো মানে ঠান্ডা কম, মানে বাড়ছে, উত্তাপ বাড়ছে, কি বলতে চাই? দেখুন,
আমি সবাইকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবে। আশা করছি নতুন বছরে নতুন কিছু আলো নিয়ে পরিবর্তন হবে, এটা আমার আশা। এবং আমি কিছু কিছু তো দেখেছি, মিডিয়া তো দেখেছি যে বড় বড় যে অ্যাস্ট্রোলজাররাও বলছে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কাজে আশা করছি যে কিছু একটা হবে। এইবার চেঞ্জ হবেই হবে। এইবার যদি চেঞ্জ না হয়, একটা কথাই বলে দিই আপনাকে, এইটা হিন্দু বাঙালিদের জন্য লাস্ট ইলেকশন বাংলায়। আমি বলে দিলাম, বাংলা কিন্তু একদম পুরো আগুনের লক্ষ্যের উপরে আছে, মানে আগ্নেয়গিরির উপরে আছে। বাংলা যেভাবে চক্রান্ত করে ডেমোগ্রাফি চেঞ্জ করে 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 একদম আমাদের কোণঠাসা করে নিয়ে আসছে। এক একটা ডিস্ট্রিক্ট ধরুন বর্ডার এরিয়ার থেকে একদম একদম মানে মানে চক্রভুহ দিল আমার, এভাবে ঘুরে 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 এক জায়গায় কনসেন্ট্রেট করে নিয়ে আসছে আমার লাগে, পরে ধরে মারবে এরকম। প্রদীপবাবু অনেক বড় কথা বলেছেন। তিনি বলছেন যে এটা বাঙালি হিন্দুদের জন্য শেষ ইলেকশন, একদম তিনি দাবি রেখে বলছেন। বেশ, আমরাও নজর রাখবো 2026 বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে। আর ডেফিনেটলি আমরা বিহার পূর্ব পশ্চিমের দিকে নজর রাখবো প্রার্থী হিসেবে। আমার আরেকটা বক্তব্য আছে, আমি একটা এজে মানে বাংলাভাষী হয়ে, ভারতবাসী হয়ে আমার কাছে একটা আবেদন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস অ্যান্ড আদার্স পার্টি, তোরা নিজের বিবেককে প্রশ্ন করে এবার ভোটটা দেবে বাবা। এবার নিজের বিবেককে যখন ভোট সেটা ঢুকবে, বুথে ঢুকবে, ছাপ্পা মারার সময় একবার বিবেককে জিজ্ঞেস করবে, বা হিন্দুদের বলছি, বাঙালি হিন্দুদের বলছি, আমাদের কি করা উচিত বাংলার জন্য। এইটাই আমার শেষ বক্তব্য। যে এবং কোনো পার্টি নেই, এবং সবাইকে, বাংলাভাষীকে, বাংলাভাষী হিন্দুদেরকে ভোটাররা তারা বিবেকের কাছ থেকে কি উত্তর পান, কিভাবে তারা ভোট দেন, হ্যাঁ। সেদিকে আমাদের নজর থাকছে। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।